हम श्रूयते कि श्रूयते वा मम वचनम्? अस्तु। आम्। हीनाक्षरसमाम्नायमधिगम्य महेश्वरात् कृत्स्नं व्याकरणं प्रोक्तं तस्मै पाणिनये नमः। वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। अद्य इतः पूर्वं वयं प्रथमाविभक्तिविषये ज्ञातवन्तः आसम्। अधुना वयं द्वितीयविभक्तिविषये जानीमः। द्वितीयविभक्ति कुत्र प्रयोगः करणीयः, किमर्थं प्रयोगः करणीयः, कस्मात् हेतोः द्वितीयविभक्तेः प्रयोगः भवति, वयं तद्विषये जानीमः। अत्र किं भवति पश्यन्तु। द्वितीयविभक्ति अस्ति 29 पृष्ठे। 29 पृष्ठे गच्छतु। হেলথ টু দ্য স্টাডি বইয়ের 29 নম্বর পৃষ্ঠায় দেখেন। ঠিক আছে। প্রাপ্তম কিম 29 पृष्ठाः। प्राप्तं किम्? पश्यति। आम्, प्राप्तम्। अस्तु। पश्यति। আম দেখুন এখানে এখানে লেখা আছে আমার দ্বিতীয় বিভক্তির বিষয় পড়বো। আমরা প্রথম বিভক্তি কিভাবে প্রয়োগ করেছি আমরা দেখেছি, এখন দ্বিতীয় বিভক্তি দেখবো। এখানে এখানে লেখা আছে যে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়, অর্থাৎ অহং চন্দ্রম পশ্যামি। ঠিক আছে, আপনারা বাংলা যেভাবে পড়েছেন সেভাবে পড়বেন। চাঁদ দেখা, তাহলে এখানে চন্দ্রম, চন্দ্রতে দ্বিতীয় বিভক্তি হয়েছে। দরিদ্রান ভর কৌন্তেয়। ঠিক আছে, ভর মানে ভরণ পোষণ করা আর কি। তাহলে ভর এখানে বলুন তো কোন বিভক্তি, কোন লকার হয়েছে? লোট লকারে মধ্যম পুরুষের এক বচন। ঠিক আছে। দরিদ্রান ভর কৌন্ত মানে যেহেতু দরিদ্রানকে ভরণ পোষণ করতে বলছে, মানে কর্তা ক্রিয়ার দ্বারা যাকে উদ্দেশ্য করে কর্ম সম্পাদন করে, ঠিক আছে, সেটা হচ্ছে কর্ম। আচ্ছা, এখানে কর্মকারক, ক্রিয়ায়া আক্রান্তম কর্মা, মানে কর্তা ক্রিয়ার দ্বারা যাহা আক্রান্ত হয় তাহাকে কর্মকারক বলে। আমরা বাংলায় যেভাবে পড়ি সেভাবেই আমরা শিখবো। ঠিক আছে। কিন্তু বাংলায় পড়লে কিন্তু সমস্যা আছে, কিন্তু তারপরে আপাতত আমরা এটা শিখবো, কারণ আমাদের প্রাথমিকভাবে এটা জানার দরকার। তারপরে যখন আমরা ডিটেলস ব্যাকরণ যদি কখনো জানতে চাই তখন আমরা দেখবো এটা, অন্য বিষয়গুলো। তাহলে দেখুন এখানে যথা সুশী সুশীলः পুস্তকম পঠতি। তাহলে এখানে কর্তাকে, যিনি পড়ছেন তিনি তো কর্তা, অর্থাৎ ক্রিয়া যার দ্বারা কর্ম সম্পাদন করে, অর্থাৎ ক্রিয়া যিনি সম্পাদন করেন তিনি কর্তা। তাহলে পড়ছে কে? পড়ছে কে? সুশীল পড়ছে। সুশীল। তাহলে সুশীল, সুশীল। সুশীল কা বিভক্তি ভবতি? সুশীল শব্দে কোন বিভক্তি হবে? এটা প্রথমা সুশীল বিভক্তি। প্রথম প্রথম বিভক্তি হবে। বিভক্তি। কর্তৃকারকের প্রথমা সুশীল বিভক্তি। কর্তা সেই জন্য। তাহলে এই সুশীল হয় সেই জন্য হয়েছে পুস্তকম পঠতি। তাহলে পড়ছেটা কি? না পুস্তকম, পুস্তক, অর্থাৎ সুশীল বইয়ের দ্বারা তার সেই কর্ম সম্পাদন করছে। তাহলে এখানে পুস্তকম কোন বিভক্তি হবে? কর্মকারকের দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি। সেই কারণে এখানে হচ্ছে পুস্তকম, বলুন তো কোন লিঙ্গ? পুস্তক স্ত্রীলিঙ্গ। না, পুস্তকম স্ত্রীলিঙ্গ। তো ক্লিবলিঙ্গ। ঠিক আছে। স্ত্রীলিঙ্গ। ফল। ফল শব্দের মধ্যে, তাহলে ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি। সেই কারণে এখানে প্রথম আর এক বচনও যা, দ্বিতীয় আর এক বচনও তাই, এখানে দ্বিতীয় আর এক বচন ব্যবহার করা। ঠিক আছে।
তারপরে লেখা আছে যে প্রয়োজক অর্থাৎ অন্যকে ক্রিয়ায় প্রবর্তিত করে সেও কর্তৃকারক হয়। ঠিক আছে। মাতা পুত্রম চন্দ্রম দর্শয়তি, মা পুত্রকে চাঁদ দেখাচ্ছেন, তাহলে মাতা যেহেতু দেখাচ্ছে তিনি হচ্ছেন কর্তা, প্রযোজক কর্তা। ঠিক আছে। আর যিনি প্রযোজ্য কর্তা মানে যিনি দেখছেন সেখানেও কিন্তু দ্বিতীয়া বিভক্তি হয়েছে, পুত্রম চন্দ্রম দর্শয়তি, অর্থাৎ এখানে পুত্রেও কিন্তু দ্বিতীয়া বিভক্তি হয়েছে, অর্থাৎ প্রযোজ্য কর্তায় দ্বিতীয়া বিভক্তি হচ্ছে। দেখেন এখানে দেখছে কিন্তু পুত্র, তার মানে ক্রিয়াটা কিন্তু পুত্রের দ্বারা সম্পাদিত হচ্ছে, কিন্তু উনি প্রযোজ্য প্রযোজ্য কর্তা, সেই কারণে প্রযোজ্য কর্তায় দ্বিতীয় বিভক্তি হয়েছে, মাতা পুত্রম চন্দ্রম দর্শয়তি। এটা কোথায় আছে, কত পৃষ্ঠায় এই এক্সাম্পলটা দাদা? সরি সরি, এটা তো প্রযোজ্য কর্তায় চলে আসছে, আমি সরি, আমি ভুল করছি। এটা পাচ্ছি। সরি সরি, তাহলে পুত্রঃ পিতরম প্রণামতি, এখানে পুত্রঃ প্রথমা হয়েছে পিতরম, পিতরমটা হচ্ছে পিতাকে প্রণাম করছে, তাহলে পিতরম যেহেতু হচ্ছে এখানে পিতা কিন্তু এখানে পিতাকে প্রণাম করছে, তাহলে পিতায় কর্মকারক দ্বিতীয় বিভক্তি, তাহলে পিতরম কেন হয়েছে বলতে পারবেন? আহ, পিতাকে আশ্রয় মানে পিতাকে প্রণাম করছে বলে দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি পিতরম, পিতাকে এটা কোন শব্দের মতো? এ- এটা ক্লিবলিঙ্গ ফল শব্দের মতো। না, এটা পুংলিঙ্গ শব্দ, এটা ভ্রাতৃ শব্দের মতো, রিকারান্ত, ও স্ত্রী মাতৃ দাত্রী ভাতৃ ভ্রাতৃ এগুলোর মতো। ঠিক আছে। দেখেন এই ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হচ্ছে আপনার 84 নম্বর পৃষ্ঠায় আছে। হ্যাঁ, এইটি কোন হচ্ছে বইয়ে? কৌমুদি, কৌমুদি পেয়েছেন? 84 নম্বর পৃষ্ঠাটা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি পেয়েছি। দেখেন এখানে লেখা আছে ভ্রাতৃ, একেবারে নিচে দেখেন জামাত্রী দেব্রী নৃ পিতৃ সব্যেষ্ট্রী, এগুলো এই কটি শব্দ রূপ ভ্রাতৃ শব্দের মতো, দ্বিতীয় এক বচনে ভ্রাতারম আছে, সেই কারণে পিতরম। বুঝতো? তারপর দেখেন বলা হচ্ছে দ্বিতীয় হচ্ছে অধিপূর্বক সি স্থা ও আশ ধাতুর অধিকরণ কারক কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। দেখেন তাহা গৃহম অধিতিষ্ঠতি। ঠিক আছে। কি বলা হচ্ছে? অধিপূর্বক, অধিপূর্বক সি ধাতু স্থা ধাতু আশ ধাতুর অধিকরণ কারক কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। দেখেন সে তা গৃহম অধিতিষ্ঠতি, সে বাড়িতে বা সে গৃহে বাস করে, সব গৃহে তিষ্ঠতি মানেও যা, অধিতিষ্ঠতিও মানেও কিন্তু তাই, দুটোর ভিতর কোনো পার্থক্য নেই, একেবারে সেম অর্থ। সব গৃহে গৃহম তিষ্ঠতি মানে হচ্ছে সে বাড়িতে থাকে বা সে বাড়িতে বাস করে, আছে। আর সব গৃহম অধিতিষ্ঠতি, সেও বাড়িতে থাকে বা বাস করে বা সে এরকম একই সেম অর্থ। কিন্তু এখানে বলা হচ্ছে অধিপূর্বক সি স্থা, দেখেন স্থা ধাতু থেকে তিষ্ঠতি হয়, তাহলে অধিতিষ্ঠতি মানে অধিপূর্বক স্থা ধাতু আছে, সেই কারণে এর অধিকরণ কারক কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। এখন সে গৃহে থাকে, এখানে অধিকরণ গৃহটা কি হবে, কোন কারক হবে? অধিকরণ করো, গৃহটা কিন্তু অধিকরণ, অধিকরণ করো। এখানে স্থান বোঝাচ্ছে, স্থানাধিকরণ। ঠিক আছে। তাহলে স্থান বোঝাচ্ছে, এটাকে বলা হয় কি অধিকরণ যেন বলছে, আহ স্থান অধিকরণ করো। এক- একদেশ অধিকরণ আর কি, মানে এক দেশ ব্যাপী, মানে সে মানে একদেশ অধিকরণ মানে হচ্ছে যেমন ধরেন যে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি জলে মাছ বাস করে, মাছ তো আর সব জায়গায় বাস করে না, তাই না? মাছ তো জলের একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সামান্য একটু জায়গায় বাস করে, তাই তো? হুম, ঠিক আছে। একটা নির্দিষ্ট কিন্তু অংশে। হুম। তিলে তৈল আছে, এখানে কিন্তু পুরো তিলের মধ্যেই কিন্তু তেল আছে, তাই না? সেই কারণে হ্যাঁ, এইগুলোকে এটা স্থান অধিকরণ। এই কারণে ভাগ করা স্থান হয় অধিকরণ, কালাধিকরণ, মানে ভাবাধিকরণ।
আর স্থানাধিকরণ কারক। স্থানাধিকরণ হুম, দেখেন একে হচ্ছে ঐকদেশিক। ঠিক আছে, ঐকদেশিক অধিকরণ, অধিকরণ কারক আছে, ঐকদেশিক অধিকরণ আছে, তারপরে বৈশেষিক অধিকরণ, বৈষয়িক অধিকরণ আছে, আর অভিব্যাপক অধিকরণ আছে। ঐকদেশিক মানে হচ্ছে বনে সিংহ বাস করে, এখন সিংহ তো আর বনের সব জায়গায় বাস করে না, একটা নির্দিষ্ট জায়গায় বাস করে, সেই কারণে ঐকদেশিক মানে এক দেশ ব্যাপী। ঠিক আছে, যেমন যেমন এটা আমাদের কিন্তু আমরা এটা এখন যেটা বললাম যে কিন্তু ঐকদেশিক অধিকরণ, অর্থাৎ সে গৃহে থাকে বা আছে, এখানে গৃহের সম্পূর্ণ গৃহের মধ্যে নয়, নির্দিষ্ট একটু জায়গার মধ্যে। ঠিক আছে, অভিভাবক মানে যেমন দুগ্ধে মাধুর্যম অস্তি, এখানে কিন্তু পুরো দুগ্ধ ফুলটার মধ্যেই মাধুর্য আছে, এই কারণে এখানে অভিভাবক। ঠিক আছে, কালাধিকরণ আছে, যখন সময় অর্থ বোঝাবে তখন কালাধিকরণ, বর্ষাকালে বৃষ্টি হয়। যাই হোক, এটা আমি দেখিয়ে দিন, দেখালাম একটু আপনাকে। এখন এরপরে হচ্ছে দেখেন, তাহলে অধিতিষ্ঠতি, অধিপূর্বক স্থা ধাতু, স্থা ধাতু থেকে তিষ্ঠ হয়, এটা আপনাকে জানেন তো, তিষ্ঠতিটা স্থা ধাতু থেকে হয়, হ্যাঁ জানি এটা। সবাই জানেন। স্থা ধাতু মানে থাকা, তাই তো। হুম। স্থা ধাতুর আর তিষ্ঠতি, দেখেন এই যে অবস্থান করা। 215 নম্বর পৃষ্ঠা কৌমুদীতে দেখেন, 215 নম্বর পৃষ্ঠা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। তাকে দিশে দেখে স্থা ধাতু, স্থা ধাতু মানে টু স্টে, স্টপ বা টু স্টে। স্থা ধাতু মানে তিষ্ঠতি, তিষ্ঠতঃ, তিষ্ঠন্তি, তিষ্ঠসি, তিষ্ঠথা, তিষ্ঠথা, তিষ্ঠামি, তিষ্ঠাবহা, তিষ্ঠামহা। স্থা ধাতু থেকে তিষ্ঠ হচ্ছে, তার মানে এখানে বলা হচ্ছে যে অধিপূর্বক সি ধাতু স্থা ধাতু থাকলে অধিকরণ কারক কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। দেখেন এখানে গৃহম অধিতিষ্ঠতি, মানে এখানে অধিপূর্বক স্থা ধাতু আছে, সেই কারণে গৃহমটা যদিও অধিকরণ, কিন্তু এটা কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়েছে, আর কর্মে দ্বিতীয়া হয়ে গৃহম হয়েছে, গৃহে হয়নি। ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক একইভাবে রামহ গ্রামম অধ্যস্তে, অধ্যস্তে মানে অধিপূর্বক আস ধাতু হয়েছে। ঠিক আছে, অধিপূর্বক আস ধাতু হয়ে আসতে হয়েছে, কিন্তু এখানে গ্রামম যেহেতু গ্রামে সে বাস করে, তাহলে গ্রামে হওয়ার কথা ছিল, সপ্তমী হওয়ার কথা, কিন্তু অধিপূর্বক আস ধাতু থাকার কারণে এখানে গ্রামম কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়েছে। ঠিক আছে, তারপরে একইভাবে যেমন এখানে লেখা আছে, এখানে এই যে অধ্যাস্তে মানে অধ্যাস্তে মানে এটা ওই অধ্যাস্তে কিসের থেকে এসেছে? না, অধিপূর্বক আস ধাতু, অধি আস্তে সন্ধি করে অধ্যাস্তে হয়েছে। তাহলে কি রকম ভাবে সন্ধিটা হলো? অধি। এই যেমন 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 ধরেন আমরা যেটা বলি ইতিযুক্ত আদি ইত্যাদি, হ্যাঁ। অধিযুক্ত আস্তে অধ্যে রশ্মিকা জপলা হয়ে গেছে, ইয়ান ইয়ান আদেশ সন্ধি বলা গেছে। ইকো জনসি সূত্র অনুযায়ী, সংস্কৃত ইকো জনসি বলে একটা সূত্র আছে, ইকের পরে অচ থাকলে ইকের স্থানে ইয়ান আদেশ প্রাপ্ত হয়, সেখানে রস্যকার স্থানে ইয়া আদেশ প্রাপ্ত হচ্ছে। ঠিক আছে, দেখেন এই যে আস্তে, কৌমুদি 262 নম্বর পৃষ্ঠা দেখেন, কৌমুদি 262 পেয়েছেন? হুম, পেয়েছি। পেয়েছি।
দেখেন প্রথমেই লট লকারের প্রথম পুরুষের এক বচন হচ্ছে আস্তে, আস্তে। তাই তো? আস্তে। আস্তে যখন থাকছে আর ধাতু থেকে অধি আস্তে ইকুয়াল টু অধ্যাস্তে। যেমন আছে ইতি আদি ইত্যাদি, ঠিক আছে? ঠিক ওই এই সেম ফোন যেভাবে রয়েছে। ক্লিয়ার? তাহলে যেহেতু এখানে অধিপূর্বক আস ধাতু আছে, ঠিক আছে, অধ্যি আসতে, সেই কারণে অধিকরণ কর্মসংজ্ঞা প্রাপ্ত, কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়ে এখানে দ্বিতীয় বিভক্তি প্রয়োগ করেছে। ক্লিয়ার? ঠিক আছে। তাহলে আস আস মানেও হচ্ছে থাকা বা অবস্থান করা, হ্যাঁ হ্যাঁ স্টে। তাহলে ইস্থা আস এ দুটোই হচ্ছে ওই একই অর্থ দাঁড়াচ্ছে, হ্যাঁ হ্যাঁ। অবস্থান করা। ঠিক আছে। তারপরে দেখো উপরে ছিল শিশু শয্যাম অধিশেতে, মানে শিশু বেডে ঘুমাচ্ছে বা শিশু বিছানায় ঘুমাচ্ছে। যেহেতু অধিপূর্বক সি ধাতু আছে, সেই কারণে অধিকরণ করো কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়েছে। অধিকরণ শয্যাম এখানে কিন্তু হওয়ার কথা ছিল আহ উম, মানে বেডে শুয়ে আছে, এখানে শুয়ে অধিকরণ অধিকরণ হওয়ার কথা ছিল। অধিকরণ করে, এখানে কিন্তু ঐকদেশিক অধিকরণ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে এখানে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়ে কর্মসংজ্ঞা শয্যাম প্রাপ্ত হয়েছে, হয়েছে। লতা শব্দের মতো লতাম হয়ে গেছে। ঠিক একই ভাবে পরেরটা দেখেন লেখা আছে উপান উপান উপানুধ্যাং বাচা বাতাহা, মানে উপ অনু অধি আং পূর্বক আহ বস ধাতুর কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। যেমন ধরুন কৃষ্ণ দ্বারকাম উপবাসতি, দ্বারকায় বাস করে। তাহলে বাস করে যেহেতু দ্বারকায়, তাহলে এখানে দ্বারকাটা অধিকরণ করার হওয়ার কথা ছিল। ঠিক আছে? যেহেতু একটা জায়গার নাম ঐকদেশিক সেজন্য। অধিকরণ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে দ্বারকাম, এখানে দ্বারকাম হচ্ছে দ্বিতীয় বিভক্তি হয়েছে, দ্বারকাটা লতা শব্দের মতো, সেই কারণে দ্বারকাম লতাম হয়েছে। দ্বারকাম উপবসতি, যেহেতু উপপূর্বক বস ধাতু আছে সেই কারণে। ঠিক একইভাবে আমরা বলতে পারি কৃষ্ণ দ্বারকাম অনুবসতি, কৃষ্ণ দ্বারকাম অধিবসতি, কৃষ্ণ দ্বারকাম আবসতি। দেখেন পৃষ্ঠ নাম্বার পৃষ্ঠার পরে লেখা আছে, আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি, সবগুলোর অর্থই এক। ঠিক আছে? কিন্তু যদি বলি আমরা কৃষ্ণ দ্বারকে বসতি, দ্বারকে বসতি, ওখানে যদি উপ অনু অধি এই উপসর্গ না হয় বল ধাতুর উত্তর, তাহলে কিন্তু তাহলে এই অধিকরণ করা অধিকরণ করা কর্মসংজ্ঞা পেত। প্রাপ্ত হবে না, অধিকরণ করা অধিকরণই থেকে যাবে। তখন আমাদের লিখতে হবে কৃষ্ণ দ্বারকে উম দ্বারকায়াম দ্বারকায়। উপবসতি, দ্বারকায়াম উপবসতি। দ্বারকাটা লতা শব্দের মতো, সপ্তমীর এক বচন লতায়াম, তাই দ্বারকায়াম, দ্বারকায়াম। ঠিক আছে? কিন্তু আবার একটু লেখা আছে দেখেন, যে কিন্তু উপবাস অর্থে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয় না। উপবাস মানে উপবসতি, মানে উপবাস মানে বাস করা একটা উপবসতি। আর উপবসতি মানে উপবাস করা। উপবাস করার অর্থে যদি ব্যবহার করা হয়, যেমন ব্রাহ্মণ মন্দিরে উপবাস করে, তখন কিন্তু ব্রাহ্মণহা মন্দিরে উপবসতিই হবে, মন্দিরম সপ্তমী হবে। বিভক্তি। ঠিক আছে? আচ্ছা, তারপরে বলা হচ্ছে অভিনিবেশ বিভাষা, অভিনিপূর্বক বিষ ধাতু অধিকরণ কারকে বিকল্পে কর্মসংজ্ঞা ভবতি। ঠিক আছে? অভিনিপূর্বক বিষ ধাতুর অধিকরণ, ঠিক একই বিষয়, মানে আমরা আগে যা পড়েছি ঠিক একই বিষয়। এখানে লেখা আছে সাধুহু সন্মার্গে অভিনিবেশতি অথবা সন্মার্গম। এখানে কিন্তু কি বলেছে দেখেন, অধিপূর্বক অধিনিপূর্বক দুই ধাতু অধিকরণ কারকে বিকল্পে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। বিকল্প মানে দুটোই শুদ্ধ, সন্মার্গম বা সন্মার্গে, দুটোই, অর্থাৎ অধিকরণ কারক আমরা বলতে পারি, কর্মকারকে বলতে পারি, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। সুতরাং এই সাধুহু সন্মার্গে নিবিশতে, সাধুহু সন্মার্গম সম্মার্গম। অভিশতে, দুটো যে কোনো একটা আমরা বলতে পারি, কারণ এখানে অভিপূর্বক নিপূর্বক বৃষ ধাতুর প্রয়োগ আছে, সেই কারণে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন, কিন্তু কোনো সমস্যা হলে আমাকে বিষ জানাবেন। মানে হচ্ছে কি? বিষ মানে কি বসা? না, মানে বৃষ মানে প্রবেশ করা। প্রবেশ করা, হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে? আর স্বর্ণমার্গের কথাটার অর্থ কি? সৎ মার্গ, মানে মার্গ মানে পথ।
মার্গ মানে তো পথ, আর সম্মার্গে সন্মার্গ মানে মানে সৎ মার্গ, ভালো পথ, ও কল্যাণের পথ। ঠিক আছে। সন না, সৎ। হুম, সৎ থেকেই সন হয়েছে। সৎ, সৎ অসৎ। হুম, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এটা আচ্ছা। তারপরে হচ্ছে, দেখেন, নিচে আসেন। দ্রুহে দ্রুহ, দ্রুহে দ্রুহ রূপসৃষ্টয়োঃ সম্প্রদানম। তখন উপসৃষ্ট উপসর্গযুক্ত ক্রুধ ও দ্রুহ ধাতুর সম্প্রদান কারণ কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। এগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট আপনার জন্য না, কিন্তু আপনি একবার পড়ে যান যাতে আপনার মনে থাকে। এগুলো খুব যে খুব আপনাকে মনে রাখতে হবে বা এত কিভাবে মনে রাখবেন এত দরকার নাই। এখানে দুই একটা জিনিস দরকার হয়, সেটা আমরা অভ্যাস করে নেব, কিন্তু আপাতত নিয়মগুলো জেনে রাখুন। বলা হচ্ছে উপসৃষ্ট মানে উপসর্গযুক্ত ক্রুধ এবং দ্রুহ ধাতুর সম্প্রদান কারক কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। প্রভু ভৃত্যম অভিক্রুদ্ধতি, মানে প্রভু ভৃত্যের প্রতি ক্রুদ্ধ হয়। এই যে ক্রুদ্ধ ধাতু, ক্রুধ বা দ্রুহ ধাতুর যোগে সম্প্রদান কারক হয়, এটা আমরা পরে পড়বো। কিন্তু যেহেতু বলা হচ্ছে এখানে উপসর্গযুক্ত ধ্রুব ও ক্রুদ্ধ ধাতু সম্প্রদান কারক কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়, তাহলে প্রভু ভৃত্যম অভিক্রুদ্ধতি, এখানে অভিপূর্ব ক্রুদ্ধ ধাতু আছে, সেই কারণে এখানে ভৃত্যম হয়েছে, অর্থাৎ কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়েছে। ঠিক আছে। ঠিক ধনী দরিদ্রম অভিদ্রুষ্পতি, এখানে ঠিক একইভাবে ধনী দরিদ্রের প্রতি সে আহ অপ্রেস, মানে কি বলবো, সে খুশি হয়ে থাকে না আর কি। সেই কারণে এখানে দরিদ্রতে দ্বিতীয় বিভক্তি প্রয়োগ হয়েছে, কিন্তু এখানে সম্প্রদানকারকের প্রাপ্তি ছিল, চতুর্থী বিভক্তি হওয়ার কথা ছিল। ঠিক আছে। তারপরে বলা হচ্ছে বিভাষা দ্বিবাহ কারণম, দীপ ধাতুর করণ কারক বিকল্পে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। রামই অক্ষৈহি অক্ষান দিব্যতি, রাম হচ্ছে সেই অক্ষ পাশা খেলে আর কি, অক্ষ। ঠিক আছে। তাহলে এখন দেখেন, অক্ষৈহি বা অক্ষান, দীপ ধাতুর প্রয়োগে কর্মকারক বিকল্পে অধিকরণ কারক বিকল্পে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। তাহলে অক্ষৈহি বলুন তো এখানে কোন রূপ হয়েছে, কোন বিভক্তি, কোন বচন? অক্ষৈহি কোন বিভক্তি কোন বচন হয়েছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে কিন্তু বুঝতে পারি। অক্ষৈহি তৃতীয়ার বহু বচন হয়ে যায়, নরশব্দের মতো। ও নরে, নারৈহি। ওই তৃতীয়ার বহু বচনে আছে। হ্যাঁ। তারপরে হচ্ছে আরেকটা, আরেকটা বলা হচ্ছে যে অকশান, এখানেও কিন্তু দ্বিতীয়ার বহু বচন। ঠিক আছে। এই কারণে বলা হচ্ছে যে দীপ ধাতু, এখানে দিব্যতি, দিব্যতিতে যে দীপ ধাতু আছে, সেই কারণে করণ কারক, মানে সে পাশার অক্ষয় দিয়ে এখানে মূলত অক্ষয়ই হবে, কিন্তু বিকল্পে এখানে দ্বিতীয় বিভক্তি হয়েছে, যেহেতু দীপ ধাতু আছে। আচ্ছা। তারপরে বলছে ক্রিয়া বিশেষণে ক্লিব এক বচনম চ, ওই ওই অকশান, অকশান কি দ্বিতীয়ার বহু বচন হয়েছে তাই না? দ্বিতীয়ার বহু বচন হয়েছে। দ্বিতীয়ার বহু বচন। দ্বিতীয়, হ্যাঁ। ক্রিয়া বিশেষণে ক্লিব এক বচনম চ, ক্রিয়া বিশেষণের দ্বিতীয় বিভক্তি ও ক্লিবলিঙ্গের এক বচন, অর্থাৎ সবসময়। যেমন ত্বম মধুরম গায়সি, মধুরম, মানে মধুরমটা কার বিশেষণ? গানের বিশেষণ। গানের, গানের গান গায়স। করা, তাহলে গান করা তো ক্রিয়া, তার মানে এটা ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ হলে ক্রিয়া। দ্বিতীয় বিভক্তি এবং ক্লিবলিঙ্গের এক বচন হয়, মানে ক্লিবলিঙ্গ হবে মধুরম, তারপর দ্বিতীয়ার এক বচন হচ্ছে কলমের মতো। সেই জন্য এখানে মধুরম, মানে মধুরম গায়াসি, যেটা ক্লিবলিঙ্গ, প্রথম আর এক বচন। ঠিক আছে। ঠিক একইভাবে শীঘ্রম এতৎ কুরু, এই যে কুরু, শীঘ্রম মানে কি কার বিশেষণ? ক্রিয়ার বিশেষণ। কুরু, কাজ করাটাকে শীঘ্র করতে হবে, তাই এটা হচ্ছে ক্রিয়ার বিশেষণ। ক্রিয়া বিশেষণ হওয়ার কারণে শীঘ্রম হয়েছে, তার মানে প্রথম আর এক বচন হয়েছে। ঠিক আছে। ঠিক একইভাবে অশ্বাহা দ্রুতম ধাবন্তি, দ্রুতমটা কিন্তু ক্রিয়া বিশেষণ হয়েছে, মানে ধাবন্তি ক্রিয়া বিশেষণ দৌড়ানোটা হচ্ছে ধাবন। দ্রুত হবে। ক্রিয়া বিশেষণ ক্রিয়া হওয়ার কারণে আদু। এখানে ক্লিবলিঙ্গের প্রথম আর এক বচন হচ্ছে কলম শব্দ। ক্লিয়ার? আচ্ছা।
তারপর বলা হচ্ছে অত্যন্ত সংযোগ, অর্থাৎ ব্যাপ্তি বুঝাইলে, এত সময় ব্যাপিয়া বা এত পদ ব্যাপী এরূপ বুঝাইলে অর্ধবাচক কালবাচক শব্দের উত্তর ব্যক্তিয়ার্থে দ্বিতীয়া বিভক্তি হয়। যেহেতু স মাসাম অদিতে, সে 1 মাস যাবত পড়েছে, এখানে কিন্তু মাসাম অদিতে স প্রৌষম গিরি তিষ্ঠতি। ঠিক আছে, এই যে গিরিতে, মানে সে এক ক্রোশ ছিল আর কি, হেঁটে গেছে এরকম। না সরি, সে হ্যাঁ, 1 ক্রোশ সে হাঁটছে আর কি। সেই কারণে এখানে যেহেতু অর্ধবাচক মানে পথবাচক আছে, সেই কারণে এখানে দ্বিতীয় বিভক্তি প্রয়োগ হয়েছে। আচ্ছা, তারপরে দেখেন লেখা আছে অভি পরি সর্ব উভয় তসন্ত্যেই, অর্থাৎ তস প্রত্যয়ন্ত অভি পরি সর্ব উভয়, অর্থাৎ অভিত পরিত। আপনি একটু লিখে দেন, আমি একটু লিখে দিচ্ছি। অভিতঃ পরিতঃ সর্বতঃ উভয়তঃ ঠিক আছে। তারপরে আছে অভিত বৈত সময়, অভিত বৈত সর্বত ভয়ত সময়া নিকষা, সময় মানে নিকষা হা প্রতি, এইগুলোর যোগে দ্বিতীয় বিভক্তি প্রয়োগ হয়। অভিত মানে হচ্ছে সামনে, পরিত মানে চতুর্দিকে, সর্বত মানে সব দিকে, উভয়ত মানে উভয় দিকে, সময় মানে নিকটে, নিকষা মানে নিকটে, হা মানে নিন্দার্থে, প্রতি মানে দিকে। এই সবগুলো শব্দের প্রয়োগ হলেই দ্বিতীয় বিভক্তি প্রয়োগ হবে। ঠিক আছে, দেখেন এর উদাহরণটা কি দিচ্ছে, দেখুন একটু খেয়াল করুন। মহেন্দ্র নগরম অভিত, মানে মহেন্দ্র নগরের সামনে, রাজানাম অভিতহা, রাজার সামনে, উদ্যানম পরিতহা মানে উদ্যানের চতুর্দিকে। ঠিক আছে, উদ্যানম সর্বতহা মানে উদ্যানের সব দিকে, নদীম উভয়তহা মানে নদীর উভয় দিকে। দেখেন আমরা যখন বলি যে নদীর উভয় দিকে, আমরা সাধারণত বাংলা যখন বলবো তখন কিন্তু নদীর হচ্ছে ষষ্ঠী হয়েছে, কিন্তু এখানে কিন্তু ষষ্ঠী হয়ে সরাসরি যাচ্ছে। ষষ্ঠী হবে না, যেহেতু উভয়তহ আছে সেই কারণে দ্বিতীয় বিভক্তি হবে। তার মানে নদীম উভয়তহ, নদ্যাহা উভয়তহ হলে এখানে ষষ্ঠী বিভক্তি, তো নদীর উভয় দিকে তো ষষ্ঠী, কিন্তু আমরা কিন্তু ষষ্ঠী এখানে করবো না, যেহেতু এই শব্দগুলোর প্রয়োগ হলেই আমরা দ্বিতীয় বিভক্তি করে দেবো। দ্বিতীয় বিভক্তি ঠিক করব। আছে, এই তারপরে এখানে দেখা যাচ্ছে দিনম প্রতি দয়াম দয়াকু, দিনম, দিনম হচ্ছে এখানে কিন্তু প্রতি আছে, প্রতি শব্দের যোগে কিন্তু দ্বিতীয় বিভক্তি হয়েছে। তার উপরে নদী উভয়তাহা, এই উভয়তাহা মানে নদীর উভয় দিকে, যেহেতু উভয়তাহা শব্দ আছে সেই কারণে নদীম শব্দে দ্বিতীয় এক বচন। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে যে প্রতি অনুধিক নিকষা অন্তরা অন্তরেণ ইয়াবৎ ভিহি, এই ইয়াবৎ অন্তরা অন্তরেণ এই শব্দগুলোর যোগেও কিন্তু দ্বিতীয় বিভক্তি হয়। যেমন বলা হচ্ছে দিনম প্রতি দয়াম কুরু, এই যে দিনম প্রতি, এই যে প্রতি শব্দের যোগেই কিন্তু দিনম ও দ্বিতীয় বিভক্তি হয়েছে। ঠিক আছে, শ্রমম অন্তরেণ জ্ঞানম ন লভ্যতে, অন্তরেণ শব্দে অন্তরেণ শব্দের যোগেও দ্বিতীয় বিভক্তি হয়, সেই কারণে শ্রমম অন্তরেণ জ্ঞানম ন ভবতি। তো তাহা বনম যা ইয়াবৎ অনুসরতি, মানে সে বন পর্যন্ত অনুসরণ করে, এই যে ইয়াবৎ আছে সেই কারণে কিন্তু বনম ইয়াবৎ হয়েছে, অর্থাৎ এই শব্দগুলোর যোগে সবসময়ই দ্বিতীয় বিভক্তি প্রয়োগ হয়। ঠিক আছে, বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ বুঝেছি। হ্যালো, হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝেছি, কিন্তু মনে করা কঠিন। না এটা হয়ে যাবে, আমি যখন আপনাকে একটু অভ্যাস করাবো তখন হয়ে যাবে। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে যে কর্ম এইটা এইটা পূর্বসঙ্গীয় হচ্ছে যোগে, রামম, রামম অনুজাত লক্ষণ হয় এই অনু, ও এটা অনু, অনু হ্যাঁ এখানে দেখেন এই পূর্ব। যে প্রতি, আপনার পড়ে নেবেন, প্রতি অনুধিক নিকষা অন্তরা অন্তরেণ, 42 নম্বর লেখা আছে যাবত, এই হুম, শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি হয়, এগুলো আপনার একটু পড়ে ফেলবেন। ঠিক আছে, রিডিং পড়বেন।
ঠিক তারপর দেখেন 32 নম্বরে লেখা আছে কর্ম প্রবচনীয় যোগে দ্বিতীয় বিভক্তি হচ্ছে। কর্ম এটা প্রবচনীয় হচ্ছে আহ যে সকল উপসর্গ ধাতুর সহিত মিলিত না হইয়া উপপদের ন্যায় প্রযুক্ত হয় তাহাদিগকে কর্ম প্রবচনীয় বলে। উহাদিগের যোগে দ্বিতীয় বিভক্তি হয়। যেমন নারাহা দেবান অনু, এই যেহেতু কর্ম প্রবচনীয় অনু আছে সেই জন্য দেবান হয়েছে, দ্বিতীয় বিভক্তি হয়েছে, দ্বিতীয় বহুবচন হয়েছে। ঠিক আছে। উম, আচ্ছা, আমরা হ্যাঁ, একটু দ্বিতীয় বিভক্তি। আমাদের যে আছে আপনার একটু একটু রিডিং আর একবার পড়ে নিয়েন সবগুলো এই পর্যন্ত। আমি কয়েকটা উদাহরণ আপনাদের বলে দিচ্ছি। দেখেন, প্রথমে লেখা আছে পাপিনেধিক। ঠিক আছে, পাপিনেধিক আমরা পড়েছিলাম। আমরা এই 31 নম্বরের 42টা আমরা পড়েছিলাম। 31 পৃষ্ঠার 42 নাম্বারটা একটু বের করেন। এই যে হেল্পস টু দ্য স্টাডি দি পেয়েছেন, মানে আগের পৃষ্ঠাটাই পেয়েছেন। 31 পৃষ্ঠা। পেয়েছি। দেখেন লিখেছে প্রতি প্লাস অনু ধিক, মানে ধিক শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি হয়েছে। তাহলে এখানে বলা হচ্ছে পাপি নে ধিক। তাহলে এখানে পাপি শব্দতে কোন শব্দ, কোন বিভক্তির প্রয়োগ হবে? দ্বিতীয় বিভক্তি প্রয়োগ হবে। হ্যাঁ, দ্বিতীয় বিভক্তি প্রয়োগ। পাপি শব্দটা কোন শব্দের মতো? আহ নদী শব্দের মতো। পাপি শব্দটা গুণী শব্দের মতো। না, গুণী শব্দের গুণী মতো। শব্দের মতো, যে কারণে গুণী নাম থেকে পাপি নাম হয়েছে, পাপি নাম ধিক। ঠিক আছে, পাপি নাম ধিক হবে। শিশুহু সানন্দেন ক্রীড়তি, এখানে কিন্তু ভুলটা কোথায় আছে? কত পৃষ্ঠা এটা? এটা হচ্ছে আপনার 34 নম্বর পৃষ্ঠা। শিশুহু সানন্দেন ক্রীড়তি। ও, শিশু সানন্দন ক্রীড়তে, ক্রীড়তি। তাহলে এটা সানন্দিন এর দ্বিতীয় বিভক্তি হবে। কেন? কারণ আমরা পড়েছি যে ক্রিয়া বিশেষণ যদি হয় তাহলে দ্বিতীয় হম, বিভক্তি ক্লিবলিঙ্গের এক বছর হবে। মানে ওই কি যে কি? বলছে ওই যে ক্রীড়তি খেলা করছে, তো তা কেমন ভাবে খেলা করছে, আনন্দের সাথে খেলা আনন্দের করছে সঙ্গে, এই জন্য। আনন্দটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, সেই কারণে আহ এটি দ্বিতীয় ক্রিয়া। বিভক্তি হবে ক্লিবলিঙ্গে, সেই কারণে হ্যাঁ, শিশুহু আনন্দম ক্রীড়তি। ঠিক আছে। সানন্দম। হুম, দেখেন তারপরে দেবাহা বিষ্ণুহ অনু আছে। ঠিক, স গ্রামে অনু। অধিবসতি। স গ্রামে অধিবসতি, এখানে কি হবে? গ্রামম অধিবসতি। গ্রামম অধিবসতি, অধিপূর্বক। যেহেতু অধিপূর্বক বস্তাতু আছে সেজন্য গ্রামে না হয়ে গ্রামম হচ্ছে। গ্রামম। হ্যাঁ। ঠিক আছে। হুম, পর্বতস্য পরিতঃ বনম, মানে পরিতহ পর্বত। আছে। দেখেন এখানে আমরা লিখছিলাম কি, আভিতঃ পরিতঃ সর্বতঃ। যেমন পর্বতের চতুর্দিকে যদি আমরা বলি তাহলে কিন্তু এখানে ষষ্ঠী বিভক্তি হয়, কিন্তু পরিতঃ শব্দের প্রয়োগ যেহেতু হয়েছে সেই কারণে এখানে দ্বিতীয় বিভক্তি হয়ে হবে, হয়ে বলা হবে সহ গ্রামম অধিবাসী। ঠিক আছে, তাহলে আপনারা এই হোমওয়ার্কটা করার চেষ্টা করবেন, আগে এগুলো ভালো করে পড়বেন। যে যেটুকু আমি দেখিয়ে দিলাম সেগুলো রিডিং ভালো করে পড়বেন, এইগুলো পড়ে এটা সলভ করবেন। আমি আগামী ক্লাসে দেখিয়ে দেখিয়ে দেবো। এগুলো ট্রান্সলেশন করলে আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। আমি ট্রান্সলেশন আস্তে পর্বত আস্তে শব্দ দিব। নর শব্দের মতো না? হ্যাঁ, পর্বত শব্দ নর শব্দের মতো নর না? শব্দের মতো। উম, তাহলে ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এটা দিচ্ছি, আপনারা এই হোমওয়ার্কটা করবেন, আমি পাঠিয়ে দেবো, আগামী ক্লাসে এটা সলভ হবে। কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করবো। আচ্ছা, একটা মানে আপনাদের যদি ব্যাকরণ বই জানার ইচ্ছা থাকে, আর একটা ব্যাকরণ বই আছে এই বিষয়ে, মানে যদি আপনি বিপুল কুমার বিশ্বাসের সংস্কৃত ব্যাকরণ শাস্ত্র সিদ্ধান্ত কৌমুদী কারক প্রকরণ, এটা এই ক্লাসের জন্য প্রযোজ্য হবে না। কিন্তু আপনি যদি কোনো সময় মনে করেন যে না, আমি ওই প্রথমা বিভক্তি বা ডিটেলস জানতে চাই, তাহলে ওই বইটা আপনারা কিনতে পারেন। ঠিক আছে, আমি অ্যাড্রেস আপনাদের দিয়ে দেবো, বইয়ের ইটাও দিয়ে দেবো, কিন্তু মনে রাখবেন এটা আমাদের ক্লাসে পড়ানো হবে না। কিন্তু আপনি ওটা যদি ভালোভাবে পড়েন তাহলে অনেক কিছু জানতে পারবেন, শুধু সেই কারণে, আর কিছু না। ঠিক আছে, আমি বইয়ের ছবিটাও দিয়ে দেবো আপনাকে। কারো কোনো প্রশ্ন না থাকলে আমি শেষ করে দেবো। अस्तु, धन्यवादः। ॐ स्थापकाय च धर्मस्य
सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। নমস্কার। নমস্কার সবাইকে, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ শুনতে পাচ্ছি, ঠিক নমস্কার। আছে, তাহলে শেষ করে দিচ্ছি।